এবারে আসি যে ব্যাপারগুলো আসলে বলতে চাইছিলাম বাংলাদেশের ব্যাপারে, যে আপনারা আমাদেরকে লাহোর খাওয়িয়েছেন, লাহোরের বিরিয়ানি হয়তো খাওয়িয়েছেন, আমরা আপনাদেরকে মিরপুরের উইকেট খাওয়াবো। প্রথম ম্যাচটায় পাকিস্তান ডেফিনেটলি উইকেটের আচরণ করতে ভুল করে, তাদের খেলার স্ট্র্যাটেজিটা ভুল করে তারা কিন্তু ম্যাচটা হেরেছে। তবে বাংলাদেশ যেভাবে অ্যাডজাস্ট করেছে আপনার কিন্তু সে ব্যাপারটাকে প্রশংসা করতেই হবে। বাংলাদেশের বোলাররা শুরু থেকে কি দারুণ বল করলেন। তাসকিন আহমেদ এক্সপেন্সিভ ছিলেন, কামব্যাক করেছেন, 3টা উইকেট নিয়ে শেষ করেছেন। এরপরে শেখ মেহেদীর কথা বলা যেতে পারে, তিনি মার খাচ্ছিলেন তবে উইকেট কিন্তু ঠিকই বের করে নিয়ে এসেছেন তিনি। এবং তারপর যদি বলি তানজিম সাকিব, হোয়াট আ ওয়ান্ডারফুল স্পেল অফ বোলিং। আজকে তিনি তার ভ্যারিয়েশন দেখিয়েছেন, লাইন লেন্থ দারুণ রেখেছেন, কোনো রকম ছাড় দেননি এবং সেই প্রেশারেই দেখা গিয়েছে অন্যান্য জায়গা থেকে উইকেট চলে এসেছে। আর মুস্তাফিজের কথা কি বলবো, বাংলাদেশের হয়তো রেকর্ড করে ফেললেন তিনি আবারও মিরপুরের এই উইকেটে। তার জন্য টেইলর মেড উইকেট ছিল, সেটা আগেই বলছিলাম, কাজের কাজটা তিনিও করে দিয়েছেন। 4 ওভার বল করে মাত্র 6টা রান মুস্তাফিজুর রহমান দিয়েছেন, আনপ্লেয়েবল ছিলেন তিনি আজকের দিনটায়। এবং তার জন্য এই ব্যাপারগুলো আসলে খুবই স্বাভাবিক। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের এই টি-20 ইন্টারন্যাশনাল দলটার মধ্যে যদি একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার থাকে যিনি আসলে অন্য অন্য যে কোনো দেশের মেইন টিমে জায়গা হয়তো পেয়ে যেতে পারেন বা কম্পিট করতে পারেন, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। আজকে তার আরো একটা ঝলক আমরা মিরপুরে দেখলাম। টস জেতাটা কি খুব একটা ভাইটাল ছিল কিনা, আমি তো বলবো ছিল। এই উইকেটটায় যদি বাংলাদেশ আগে ব্যাট করতো, আমি জানি না এতটা স্বাচ্ছন্দ্যে তারা খেলতে পারতো কিনা, কারণ সময় যত গড়িয়েছে আমরা দেখছিলাম এটা কি ডিউ ফ্যাক্টর নাকি ঘাম ফ্যাক্টর, স্পিনাররা কিন্তু বারবার বলটা রুমাল দিয়ে মুছছিলেন। ইভেন বাংলাদেশের ইনিংস আমরা দেখছিলাম বোলাররা বারবার বলটা মোছার চেষ্টা করছিলেন। সুতরাং একটা ময়েস্ট একটা আবহাওয়া ছিল, নিশ্চয়ই সোয়েটিং এরও একটা বিষয় ছিল, সোয়েটগুলোই হয়তো বলে লেগে যাচ্ছে, সেটা একটা বিষয় হতে পারে, বা সন্ধ্যার পর ডিউ ফ্যাক্টর কোনো একটা ইম্প্যাক্ট রেখেছে কিনা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তবে আগে ব্যাট করলে আমার মনে হয় একটু সার্কামস্পেক্টলি থাকতো বাংলাদেশ, এতটা কনফিডেন্টলি হয়তো ব্যাট করতে পারতো না। সুতরাং টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠানোটা একটা শুভ জিনিস ছিল বাংলাদেশের জন্য বলতে হবে। তারা ওই জায়গাটাতে আসলে ম্যাচের অনেকটুকুতে এগিয়ে গিয়েছে, সেটাও কিন্তু বলা যায়। এরপরে আসে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে। লিটন দাস দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন আজকেও, তার বোলিং এর চেঞ্জেস গুলোও ছিল দারুণ। যখন দুই বাহাতি ওপেনার এসেছেন, অবভিয়াস চয়েস ছিল তিনি পাওয়ার প্লের ভেতরে শেখ মেহেদীকে আনবেন, তাই করেছেন। যখন শেখ মেহেদী 2টো ওভারে মার খেয়ে গেলেন, এরপরও তিনি শেখ মেহেদীকে 8ম ওভারে নিয়ে এসেছেন প্রান্ত বদল করে, অর্থাৎ অন্য প্রান্তে মেহেদী কোনো অ্যাসিস্ট্যান্স পান কিনা সেই সিচুয়েশনটা তৈরি করার জন্য কিন্তু লিটন কুমার দাস ধৈর্য ধরে অপেক্ষা করে বোলারদের সেভাবে রদ বদলগুলো করেছেন এবং সেখানেও মেহেদী সাফল্য পেয়েছেন। দুর্দান্ত ইকোনমিক্যাল বোলিং তখন করা শুরু করেছেন। তার দ্বিতীয় স্পেলের যে ওভারগুলো ছিল সেগুলো মোটামুটি ইকোনমিক্যাল তিনি করতে পেরেছিলেন। লিটন কুমার দাস আরো মজার কিছু কাজ করেছেন। শামীম পাটোয়ারিকে দিয়ে 1 ওভার বল করালেন, মাত্র 2টো রান শামীম দিয়েছেন। অন্যান্য অনেক ক্যাপ্টেনকে আমরা কিন্তু দেখেছি যে যদি একজন পার্ট টাইমার বোলার 1টা ওভার বোলিং করেন এবং ভালো করে ফেলেন, তাকে কিন্তু আবারও বোলিং এ নিয়ে আসার একটা লোভ সামলানো যায় না। লিটন কিন্তু সেই লোভটা সামলিয়েছেন। শামীমকে দিয়ে যখন 1টা ওভার করালেন, 2টো রান দিয়েছে, ফ্যান্টাস্টিক, তুমি এখন সরো, আমি আমার মেইন স্ট্রিম বোলারদেরকে দিয়ে আবারও বোলিং এ নিয়ে আসি। দুর্দান্ত একটা ক্যাপ্টেন্সি আমরা দেখেছি এবং সেখানে মুখস্থ ক্যাপ্টেন্সি থেকে তিনি যে বেরিয়ে আসছেন, অনেক কিছু শিখছেন প্রিভিয়াস সময়ের থেকে, সেই ব্যাপারটা প্রতীয়মান হয়ে গেছে। বাংলাদেশ যখন ব্যাট করছে, 7 রানে 2টো উইকেটও পড়ে গেছে। তানজিদ তামিম যিনি প্রাইম ফর্মে ছিলেন তিনিও আউট হয়ে গেছেন। লিটন দাস প্রাইম ফর্মে ছিলেন, প্লেয়ার অফ দ্য সিরিজ শ্রীলঙ্কার এগেনস্টে, তিনিও আউট হয়ে গেছেন। পারভেজ ইমন কিন্তু তার পজিটিভ ইন্টেন্টটা চালিয়েই গেছেন। পারভেজ পাগলাটে ব্যাটিং করেছেন। পাগলাটে কোন সেন্সে, তার অ্যাটাকিং মাইন্ডসেট থেকে তিনি 1 সেকেন্ডের জন্য সরে যান নাই, অপেক্ষায় ছিলেন কখন বাজে বলটা আসবে। ভালো বলে তিনি কিন্তু উল্টাপাল্টা শট খেলতে 2-1 গিয়েও নিজেকে সামলে নিয়েছেন, চিন্তা করেছেন এই ইনিংসটা হয়তো লম্বা করতে হবে এবং সময় সুযোগ খুঁজছেন যে কখন একটা খারাপ বল আসে। একটা বাজে বলও তিনি কিন্তু ছাড় দেন নাই, 4-6 মেরে, 2 হাতে 6 মেরেছেন, 1 হাতেও 6 মেরেছেন। এই ধরনের একটা ব্যাটিং ইনিংস তিনি চালিয়ে যে তার টি-20 ক্যারিয়ারের আরো একটা 50 তুলে নিলেন মাত্র 39 বলে, যেটা এই ধরনের উইকেটে কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। এবং 5টা ছক্কা, 3টা 4, দ্যাট শোজ হাউ অ্যাগ্রেসিভ পারভেজ ইমন ওয়াজ। কোনো বোলার তার সামনে আসলে খুব একটা স্বস্তিতেই বল করতে পারেননি, কারণ তারা জানেন ওভারে একটা খারাপ বল আসলে সেটাকেই তিনি বাউন্ডারিতে পাঠিয়ে দেবেন। সুতরাং পারভেজ ইমনের এই পাগলাটে কন্ট্রোলটা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এবং আপনার একজন ওপেনার যখন রান চেইজে দেখবেন শেষ পর্যন্ত টিকে আছেন বা নট আউট আছেন, আপনি তখন নিশ্চিত থাকবেন যে আপনি ম্যাচটা জিততে চলেছেন। আগের ম্যাচে তানজিদ তামিম করেছেন সেই কাজটা, এই ম্যাচে পারভেজ ইমন করলেন সেই কাজটা। যে কোনো একজনকে ইনিংস লম্বা করতে হতো, 2 ওপেনার কিন্তু পালায় পালায় বা পালাক্রমে এই কাজটা করে যাচ্ছেন, সেটা বাংলাদেশের ফিউচারের জন্য দুর্দান্ত একটা ব্যাপার। পরিশেষে আর কি বলবো, বাংলা ওয়াশের আশায় রয়েছি। 1-0 বাংলাদেশ এগিয়ে গেছে। 22 তারিখে আবারও সেই মিরপুরে দেখা হবে পাকিস্তানের সাথে, দেখা যাক বাংলাদেশ সেটাকে 2-0 নিয়ে যেতে পারে কিনা। আপাতত বাংলাদেশের উইনটা এনজয় করুন, সবাই ভালো থাকবেন।